সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা। তো তোমরা অনেকে সায়েন্স, আর্টস, কমার্স তোমরা যে বিভাগেই পড়ো না কেন, তোমাদের ওই বিভাগের যে সাবজেক্টগুলো ওগুলো তো অনেকটাই মোটামুটি কভার। বাট তোমাদের আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা, ইংলিশ, এগুলোর মধ্যে তোমাদের কিছু স্পেসিফিক প্রবলেম আছে। সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল লিখতে গিয়ে যে সমস্যাটা সব থেকে বেশি হয়, তোমরা কবিতা যেগুলো রয়েছে সেগুলোর সৃজনশীলগুলো লিখতে অনেকটা ভয় পাও। সো এই কবিতার সৃজনশীলগুলো কিভাবে অ্যান্সার করতে হয় এবং কবিতাগুলো তোমরা কিভাবে পড়বে, আজকে খুব শর্ট একটা লেকচারের মাধ্যমে তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। এবং আমি তোমাদেরকে একটা কবিতা, স্পেসিফিকই একটা কবিতা আমি তোমাদেরকে দেখাই দিব যে একটা কবিতা তুমি কিভাবে কমপ্লিট করবে এবং সেখান থেকে তুমি কিভাবে অ্যান্সারগুলো করবে তোমার সৃজনশীলের, সেই বিষয়ে কথা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের বইয়ের তোমরা প্রথম যে ইন্ডেক্স দেয়া আছে তোমাদের সূচিপত্র যেটা, সেখানে চলে যাবে। হ্যাঁ, সেখানে চলে গেলে তোমাদের পরীক্ষার জন্য যে কবিতাগুলো দেয়া আছে সেই কবিতাগুলোর প্রত্যেকটা কবির নাম, অর্থাৎ কোন কবিতাটা কে লিখেছে, এটা প্রত্যেকটা তোমাদেরকে সিকোয়েন্সিয়ালি মুখস্থ করতে হবে। এই জিনিসটা মাস্ট তোমাদের জানতেই হবে যে তোমাদের পরীক্ষায় এই কবিতাগুলো আছে এবং এই কবিতাগুলোর লেখক হচ্ছে এই কবি। সো এই কাজটা তোমাদেরকে প্রথমত করতে হবে। এই এই জিনিসগুলো কোথায় কাজে লাগাবা তোমরা, এই নামগুলো কোথায় কাজে লাগবা, তোমাদের যখন সৃজনশীলগুলো দিবে আসলে, তো তোমাদের সব সৃজনশীলে হবে কি, তোমাদের কবির নামগুলো দেয়া থাকবে না। তো যখন কবির নামগুলো দেয়া থাকবে না, তোমাদের তো সৃজনশীল টাইপগুলো মূলত সাদৃশ্য বা মিল রয়েছে কিনা, বা এই অমুক কবিতায় এটা সেটা বলছে, এগুলো দিয়েই আসে। তো সেখান থেকে তোমরা যখন কোশ্চেন আনসারগুলো করবে, তোমরা সে ধরে নাও যে পল্লী জননী কবিতা থেকে একটা কোশ্চেন আসছে। সো পল্লী জননী কবিতায় পল্লী কবি জসীমউদ্দিন এভাবে এভাবে বলেছে। তো যখন জসীমউদ্দিন নামটা তুমি মেনশন করবা, তখন কিন্তু তোমাদের যে স্যার খাতাটা দেখবে, তোমার অনেক খুশি হবে, বুঝতে পারছো? এবং তোমাদের লেখার মানটা একটু কি হবে, ডেভেলপ হবে। সো এই কাজটা থাকতে হবে, যেখান থেকে কোশ্চেন করো না কেন প্রত্যেকটা কবিতার হচ্ছে কবির নামগুলো তোমাকে জানতে হবে। দেন আমরা যে চলে যাই র্যান্ডমলি, আমরা একটা কবিতা সিলেক্ট করি। তোমাদের মনে করো যে কপোতাক্ষ নদ। সো কপোতাক্ষ নদ কবিতাটা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত, এটা তুমি আগে থেকেই জানো। দেন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এই কপোতাক্ষ নদ কবিতাটা আসলে কেন লিখছে, বা এটার প্রেক্ষাপটটা কি, বা এই কবিতাটা দিয়ে আমাদেরকে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে বা মনে রাখতে হবে যে এই কবিতাটা এই বিষয়টা আমাদেরকে তুলে ধরতেছে এখানে, বা এটার আলোচ্য বিষয় হচ্ছে এটা। তো এই জিনিসটা তুমি কিভাবে কমপ্লিট করবা? প্রথমত এই জিনিসটা তোমাকে কবিতাটা খুব সুন্দর করে পড়তে হবে। এবং এখানে আরেকটা কাজ করবা, তোমরা তো হচ্ছে সেই ছোটবেলা থেকে ভুলেই গিয়েছো কবিতা মুখস্থ করা। ক্লাস 4-5 এর পরে মনে হয় আর কেউ কবিতা মুখস্থই করো না। তো তোমাদের কবিতাগুলো প্রথমত মুখস্থ করা উচিত। হ্যাঁ, যদি তোমরা সময় পাও, প্রত্যেকটা কবিতা, মোটামুটি কবিতাগুলো পড়তেও ভালো লাগে, সো এগুলো মুখস্থ খুব ইজিলি হয়ে যাবে। প্রত্যেকটা কবিতা মুখস্থ করবে, কেননা তোমাদের অবজেক্টিভ যেগুলো আসে সেগুলো কিন্তু ভিতরের এই যে লাইন থেকে আসে। মনে করো যে এই যে নিশা আর স্বপ্নে, হ্যাঁ, শতদল যেমনই লোক নিশার স্বপ্নে, কলকলধ্বনি কখন শোনা যায়? নিশার স্বপ্নে তারা আর কি শুনতে শুনতে পায় আর কি। সো তোমাদের এই কবিতার প্রত্যেকটা লাইন তোমরা মুখস্থ করবে এবং একই সাথে বুঝতে হবে তোমাদের। এখন তোমরা নিজে থেকেই অনেক কবিতা বুঝবা, আবার কিছু কিছু কবিতার লাইনগুলো একটু কঠিন হয়ে থাকে। সো ওগুলো হয়তোবা তোমরা বুঝবা না। সেটার জন্য তোমরা যেটা করতে পারো যে এই শব্দার্থগুলো সবগুলো মুখস্থ করবে, এগুলো ডিরেক্টলি তোমাদের অবজেক্টিভ হিসেবে আসে। হ্যাঁ, এবং যেমন এই যে ভ্রান্তি, ভুল বা বাড়ি রূপ করে, এই শব্দটার অর্থ কি, এগুলো তোমার ডিরেক্ট অবজেক্টিভে চলে আসতে পারে। একই সাথে তোমার এই কবিতা বুঝতেও এগুলো হেল্প করবে। আবার তোমাদের কবিতাগুলো সবগুলো সুন্দর করে বোঝার জন্য তোমরা তোমাদের যে টিচার আছে সেই টিচারের কাছে এই কবিতাগুলো পড়তে পারো। যদিও বা এখন তোমাদের স্কুলের ক্লাস চলতেছে না, সো তোমরা একটি ইউটিউব ভিডিওতে অনেক সুন্দর করে এই কবিতাগুলো বোঝানো হয় তোমাদেরকে, প্রত্যেকটা লাইন পড়ে পড়ে প্রত্যেকটা লাইনের মিনিং কি। যেখান থেকে হোক না কেন তোমাকে অবশ্যই প্রত্যেকটা কবিতার প্রেক্ষাপটটা জানতে হবে, এবং এতটুকু জানলেই কিন্তু তোমার সৃজনশীল করার জন্য এনাফ। হ্যাঁ, যে এই কবিতায় এই বিষয়গুলো বলা আছে, উদ্দীপকে এরকম আছে, সো আমার এই উদ্দীপকের সাথে কবিতার যে ব্যাপারগুলোর মিল আছে কিনা, বা সাদৃশ্য আছে কিনা, বা কি কি বৈসাদৃশ্য দেখা যাচ্ছে, বা কোথায় মিল খুঁজে পাও, এই টাইপেরই যেহেতু বেশি প্রশ্ন হয়, সো তোমাদের এতটুকু কবিতার কোথায় কি বলতেছে বা কবিতাটা কেন লেখা হয়েছে সেটা জানলেই কিন্তু হয়ে যাবে। এরপরে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এই যে পাঠ পরিচিতিটাও পড়তে হবে। পাঠ পরিচিতি যদি তুমি পড়ো তাহলেও কবিতাটা অনেকটা বুঝতে পারবা, কারণ পাঠ পরিচিতিতে তোমাদের মূলত প্রেক্ষাপটটাই দেখায় যে কবিতাতে কি কি বলা হচ্ছে বা কি নিয়ে আলোচনা করা হচ্ছে। আর প্রত্যেকটা কবিতার পাঠ পরিচিতিতে তোমাদের এই যে সবার প্রথমে একটা করে লাইন দেয়া থাকে, সেটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী, অর্থাৎ প্রত্যেকটা কবি
এর যে কবিতাগুলো তাদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেগুলো কি করতে হবে, তোমাদেরকে পড়তে হবে খুব সুন্দর করে। এগুলো কিন্তু অনেক পরীক্ষায় আসে। এবং লাস্ট যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে যেটা তোমরা কেউই আসলে করতে চাও না এবং এটা অনেক কঠিন একটা বিষয়, সেটা কবি পরিচিতিগুলো পড়া প্রত্যেকটা কবিতার। তো কবি পরিচিতি মুখস্থ হবে না, এটা খুবই স্বাভাবিক, এবং কবি পরিচিতি থেকে অনেক অনেক কোশ্চেন আসবে, অবজেক্টিভ আসবে, বিশেষ করে অবজেক্টিভই আসবে তোমাদের। সো এই অবজেক্টিভগুলো পারতে হবে। আচ্ছা, প্রত্যেকটা কবির যে কবিতার সালগুলো কিভাবে মনে রাখবে, আমি সেটার একটা ছবি তোমাদেরকে দেখাই এখানে, যে কিভাবে লিখে আসলে এগুলো সবগুলো এই একটা পেজে লিখে দেন পাশাপাশি করে তুমি যদি বেশ কয়েকদিন, এটা প্রতিদিন পড়ারও লাগবে না, তুমি জাস্ট দেখবা প্রত্যেকদিন যদি তুমি বের করে করে এই জিনিসগুলো দেখো, প্রত্যেকটা সাল কম্পেয়ার করে করে পড়ো আর কি, তাহলে এগুলো খুব সুন্দর করে মনে থাকে। এগুলো যখন আলাদা আলাদা করে পড়ো বা মুখস্থ থাকে তখন কিন্তু কনফিউশন গুলো লাগে, বাট সবগুলো যখন একটা পেজে থাকে, তুমি যখন এক নজরে সব দেখতে পাও, তখন এই বিষয়গুলো কনফিউশন হয় না। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা কবির কিছু স্পেশাল ব্যাপার থাকে। সেই স্পেশাল ব্যাপারগুলো হচ্ছে তোমার, যেমন মাইকেল মধুসূদন দত্ত কি হয়েছিল, খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল। সবগুলো পারো না পারো, এই স্পেশাল ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই কি করতে হবে, তোমাকে জানতে হবে যে সে হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এছাড়াও তাদের আরো প্রত্যেকটা কবিতার এই যে এই বিষয়গুলো থাকে, যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন তিনি, এটা শুধুমাত্র কিন্তু মাইকেল মধুসূদন দত্তই করছে, সো অন্য কেউ করে না। এরকম প্রত্যেকটা কবিরই কিছু স্পেশাল ক্যারেক্টার থাকে বা স্পেশাল কথা থাকে কবি পরিচিতিতে, এই বিষয়গুলো অবশ্যই পড়তে হবে, অবশ্যই অবশ্যই পড়তে হবে। আর বাকি যে সালগুলো আছে, এই সালগুলো লিখে লিখে সুন্দর করে কম্পেয়ার করে করে তোমরা এই পড়াগুলো পড়বে। সো এভাবে যদি তোমরা একটা কবিতা পড়ো এবং কবিতাটা জাস্ট বুঝো খুব ভালো করে, যে কেন, কি জন্য, এটার মূল কারণটা কি, বা এটা দিয়ে আমাকে কি বোঝাচ্ছে, এতটুকু যদি তুমি বুঝতে পারো, তোমার সৃজনশীল লেখা আমার মনে হয় না খুব একটা কষ্টকর হবে। সো এই হচ্ছে তোমাদের টোটাল ওভারঅল কবিতার প্রিপারেশন। আশা করি এভাবে কবিতাগুলো কমপ্লিট করবে এবং খুব ভালো একটা পরীক্ষা দিবে। সবাইকে ধন্যবাদ।